আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে হিসাব বিজ্ঞান বিষয়ের নকদান বই প্রস্তুত সংক্রান্ত একটি সৃজনশীল সমস্যার সমাধান কিভাবে করা যায় তা আলোচনা করব। তো এই অঙ্কটি করার জন্য আমি এসেছি, কারণ এখানে এই যে লাস্টে একটি লেনদেন বলা আছে, নগদ উদ্বৃত্তে 2500 টাকা রেখে বাদ বাকি টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। তো এই লেনদেনটি আমরা কীভাবে হিসাবভুক্ত করব সেটা শেখার জন্য মূলত আজকের এই আলোচনাটি আমার। তারপরেও যেহেতু একটা পুরো সৃজনশীল সমস্যা, তাই আমি ধাপে ধাপে আলোচনা করব। প্রথমে এই লেনদেনটি লাস্টে হবে, এই যে শেষে করতে হবে। আগে ক খ করে নিই। ক নম্বরে বলেছে 5 তারিখের দফাটি অবলম্বন করে একটি ক্যাশ মেমো নমুনা তৈরি করো। তো ক্যাশ মেমো হচ্ছে সাধারণত নগদে পণ্য ক্রয় বিক্রয়ের দলিল। নগদে পণ্য এই যে 5 তারিখে যে বিক্রি করা হয়েছে নগদে, এই নগদে ক্রয় বিক্রয়ের জন্য ক্যাশ মেমো প্রস্তুত করা হয়। তো ক্যাশ মেমো ছক আমরা এইভাবে অঙ্কন করতে পারি। প্রথমে একটি বক্স অঙ্কন করে নেব, এরকম বক্স। তারপর মাঝখানে প্রতিষ্ঠানের নাম লিখব, ঠিকানা লিখব। এখানে প্রতিষ্ঠানের নাম লিখব যার অঙ্ক, প্রথমে যার নাম থাকবে তার নাম। আর এখানে ক্রেতার নাম লিখব, ডান দিকে আবার এই মাঝখানে ক্যাশ মেমো লিখব এবং এইভাবে ছক অঙ্কন করব। কীভাবে ছক অঙ্কন করব? ক্রমিক নং, বিবরণ, দর, পরিমাণ আর টাকার পরিমাণ। দর, পরিমাণ, টাকার পরিমাণ। যেমন এখানে যদি দর টাকার পরিমাণ দেওয়া না থেকে একবারে টাকা থাকে, তো টোটাল টাকা একবারে লিখব। আর যদি থাকে প্রতিটি 100 টাকা করে 90টি, তাহলে লিখব 100, এখানে লিখব 90, 100 আর 90 গুণ করে 90,000 হবে। তো যাই হোক, এইভাবে আমরা লিখব। তারপরে মোট টাকার নিচে আবার লিখব যে কথায় লিখে দেবো এই টাকাটা 90,000 টাকা মাত্র, ক্রেতার স্বাক্ষর। এইভাবে আমরা এই ক্যাশ মেমো তৈরি করতে পারি। লাস্টে বিক্রেতার স্বাক্ষর থাকবে। ক্যাশ মেমোয় বিক্রেতার স্বাক্ষর থাকে। ক্যাশ মেমো আর চালানে বিক্রেতার স্বাক্ষর থাকে এবং ক্যাশ মেমো তৈরি করে বিক্রেতা। বিষয়টি খেয়াল রাখবো। এই ছিল ক নাম্বারের উত্তর। আবার আমরা উদ্দীপকে ফিরে, তো ক নাম্বার শেষে আমরা খ নাম্বারের জন্য আবার উদ্দীপকে ফিরে এলাম। খ নাম্বার হচ্ছে 12, 15, 18, 20। এই যে 12, 15, 18, 20 এই কটা লেনদেনের জাবেদা করতে হবে। তো আমি পরের পেজের লেনদেনগুলো নিয়ে আসলাম। এই যে লক্ষ্য করি, এখানে জাবেদা ছক অঙ্কন করলাম এবং জাবেদা এইখানে এইদিকে অর্ধেক লেনদেন লিখে রাখলাম, এইদিকে অর্ধেক লেনদেন লিখে রাখলাম। ওগুলো দেখে দেখে আমরা সমাধান করব। মূলত উত্তর আমার নিচের অংশটুকু। প্রথমে বলেছে 12 তারিখ ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, টাকা হবে 7,000। এটা আমরা সবাই পারি, তাই না? ব্যাংকে জমা দেওয়া হলে জাবেদা ব্যাংকে টাকা বৃদ্ধি পায়, তাই ব্যাংক হিসাব ডেবিট হবে, নগদ টাকা কমে যায়, নগদান হিসাব ক্রেডিট হবে। তারপরটা বলছে 32,000 টাকার দেনার পূর্ণ নিষ্পত্তিতে 31,500 টাকা পাওয়া গেল, তার সাথে সাথে ব্যাংকে জমা দেওয়া হলো। এটার জন্য জাবেদা করব। যেহেতু ব্যাংকে জমা দেওয়া হচ্ছে, ব্যাংক হিসাব ডেবিট, আর এখানে আবার বাট্টা আছে, বাট্টা হিসাব ডেবিট এবং প্রাপ্য হিসাব ক্রেডিট। নগদানে ব্যাংক হিসাবে লিখব 31,500, আর এখান থেকে এটা বিয়োগ করে যেটা সেটা বাট্টায় লিখব, আর 32,000 টাকা টোটাল লিখব প্রাপ্য হিসাবের ঘরে। বিষয়টা আবারও বলছি, লক্ষ্য করি। টোটাল যে 32,000 ওইটা ক্রেডিটে লিখব, আর ওই নগদে যেটি পাওয়া গেছে এটা ব্যাংকে জমা দেওয়া হয়েছে, এটা ব্যাংকে লিখব। আর এটা থেকে এটা বাদ দিয়ে বাকিটা বাট্টায় লিখব, কারণ এটি বাট্টা। আমরা যখন টাকা পাই তখন যদি কম পাই সেটি প্রদত্ত বাট্টা হয়, তাই প্রদত্ত বাট্টা খরচ ডেবিট দিকে লিখব। এখন এইখানে 2টা লেনদেন হলো, আরও 2টা লেনদেন বাকি। এই ছিল আমার এই প্রথম 2টা জাবেদা। এই 2টা জাবেদা এখানে ধরবে না। আমরা পরের পেজে যাই। পরের পেজে আবার ছক অঙ্কন করলাম। আমি আলাদা ছকে দেখাচ্ছি কারণ জায়গা নাই, সেজন্য। তোমরা কিন্তু এক ছকের মধ্যে সব করবে। তো এই যে এই 2টা করবো। এখানে 18 তারিখ বলেছে ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায় 22,000 টাকা, ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ 9,000 টাকা। তো এখানে 2টা জাবেদা, তাই আমরা কী করবো? আলাদা আলাদা করবো, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথমে ব্যাংক কর্তৃক যে প্রাপ্য বিলের অর্থ আদায় হয়েছে, ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে, তা ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য বিল হিসাব ক্রেডিট, টাকা লিখব 22,000 টাকা, ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায়। আবার প্রদেয় বিল পরিশোধ করা হয়েছে, ওটার জন্য আলাদা জাবেদা করব। প্রদেয় বিল হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, টাকা লিখব 9,000 টাকা, প্রদেয় বিলের যে টাকাটা ছিল। আলাদা আলাদা করবো, তাহলে বুঝতে সুবিধা হবে। একসাথে করতে গেলে আমাদের বুঝতে কষ্ট হবে। এবার লাস্টে বলেছে কি ব্যাংক জমাতিরিক্ত সুদ পরিশোধ করা হলো, মানে ব্যাংক জমাতিরিক্ত সুদ ব্যাংক কর্তৃক ধার্য করেছে, তার জন্য জাবেদা হবে ব্যাংক জমাতিরিক্ত সুদ ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। পরিশোধ যেহেতু করা হয়েছে নগদে, তাই নগদান হিসাবে আমরা ক্রেডিট করেছি। যদি বলতো ব্যাংক জমাতিরিক্ত সুদ ধার্য করা হলো, তাহলে আমরা ব্যাংক হিসাব ক্রেডিট করতাম। আর যদি পরিশোধ করা হয় বলে নগদান হিসাব ক্রেডিট লিখলেও হবে। তো এই হচ্ছে জাবেদা, খ নাম্বারের উত্তর। আবার আমি উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের গণনে বলেছে এই কটা লেনদেনের
3 ঘর নগদান বই প্রস্তুত করতে। এইবার কিন্তু ওই যে 31 তারিখের এই লেনদেনটি আমরা কীভাবে করতে হয় সেটা দেখব। অনেক শিক্ষার্থীর এটি আকাঙ্ক্ষিত যে কীভাবে করব। তো নগদান বই ছক প্রথমে অঙ্কন করলাম। তো এবার লিখব আমরা এখানে দুই দিকে লিখলাম। এবার নগদ ব্যাংক বাট্টা, নগদ ব্যাংক বাট্টা, এইভাবে আমরা 3 ঘর নগদানের ছকে টাকা এই হেডিংয়ের ঘরে লিখব। তো এইগুলো তো আমরা লিখতে পারি, তাই না? 3 ঘর নগদান নিশ্চয়ই আমরা করেছি ইতিপূর্বে। তো ছক তো অবশ্যই পারতে হবে, না পারলে বারবার ছক অঙ্কন করব, শেখা হয়ে যাবে। তো লক্ষ্য করি, প্রথমে বলছে এই যে এই উদ্ধৃতটা লিখব, নগদ তহবিল 45,000 টাকা, ব্যাংক জমাতিরিক্ত 25,000 টাকা। তো ওইটা লিখব। এখন নগদ তহবিল যেটা ডেবিট দিকে নগদের ঘরে লিখব, আর ব্যাংক জমাতিরিক্ত যেটা সেটা ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে লিখব। এই যে লক্ষ্য করি, জুলাই 1 তারিখ দিয়ে ব্যালেন্স বিডি বলে নগদের ঘরে লিখব 45,000 টাকা, কারণ এটি নগদ টাকা। আর এই যে ব্যাংক জমাতিরিক্ত, এটা কিন্তু এদিকে লেখা যাবে না। যদি থাকতো ব্যাংক জমা তাহলে আমরা এখানে লিখতাম, কিন্তু বলেছে ব্যাংক জমা অতিরিক্ত, তাই ওদিকে লিখব। ব্যাংক জমা অতিরিক্ত এইদিকেও কিন্তু আমরা ব্যালেন্স বিডি বলে এই 25,000 টাকা ব্যাংকের ঘরে লিখব, ব্যাংকের ঘরে। এবার 12 তারিখে ব্যাংকে জমা দেওয়া হলো 7,000। তো ব্যাংকে জমা দিলে কন্ট্রা হয়। ডেবিট দিকে ব্যাংকের ঘরে টাকা লিখব, নাম লিখব নগদান, নগদান হিসাব বলে ব্যাংকের ঘরে টাকা লিখব। আবার ক্রেডিট দিকে এইখানে ব্যাংক হিসাব বলে নগদের ঘরে টাকা লিখব, দুই দিকে সি লিখব। আমি আবারও বলছি, লক্ষ্য করি, ব্যাংকে জমা দেওয়া হলো, এটা কন্ট্রা হয়। আবার ব্যাংক থেকে উত্তোলন করা হলো, ওই ধরনের লেনদেনও কন্ট্রা হয়। তো অনেক শিক্ষার্থী কন্ট্রা হয় দুই দিকে লিখতে হয় বুঝে, কিন্তু কখন কোন দিকে লিখব এটা অনেক সময় ভুলে যায়। তা ভালো করে লক্ষ্য করি, যখন ব্যাংকে টাকা জমা দিব তখন ব্যাংক জমা বাড়ে, তাই ডেবিট দিকে ব্যাংকের ঘরে টাকা লিখব, যেহেতু ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে। নাম লিখব উল্টা, নগদান হিসাব। আবার ব্যাংকের টাকা জমা দিলে নগদ টাকা কমে, তো ক্রেডিট দিকে নগদের ঘরে টাকা লিখব, নাম লিখব ব্যাংক। অর্থাৎ আমরা যখন জাবেদা করব ব্যাংকে টাকা জমা দেওয়া হলো, তার জন্য জাবেদা ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এই যে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট হচ্ছে, ওইটা আমরা টাকার ঘরের সাথে মিলাবো। ব্যাংক হিসাব ডেবিট মানে কি, ডেবিট দিকে ব্যাংকের ঘরে টাকা বসবে। আর নগদান হিসাব ক্রেডিট মানে ক্রেডিট দিকে নগদের ঘরে টাকা বসবে। আর নাম লিখব উল্টাটা, এখানে নগদের টাকা লিখলে ব্যাংক, আর এখানে ব্যাংকে যখন টাকা লিখবো তখন নগদান হিসাব লিখব। এই এরপরে এই লেনদেনটা 32,000 টাকা দেনার পূর্ণ নিষ্পত্তিতে চেক পেয়ে ব্যাংকে জমা দেওয়া হলো, এটা এই দিকে বাম দিকে বসবে। যেহেতু প্রাপ্য হিসাব বলে 32,000 থেকে 31,500 টাকা নগদের ঘরে, ব্যাংকের ঘরে হবে, কারণ চেক পেয়ে তো ব্যাংকে জমা দেওয়া হয়েছে। আর বাকিটা বাট্টা, 32,000 টাকার পরিবর্তে 31,500 টাকা পাচ্ছি, 500 টাকা কম পাচ্ছি, ওই 500 টাকা বাট্টার ঘরে। তো আমাদের এই সব লেনদেন লেখা শেষ। এখন এই লেনদেনটা বাকি আছে। এখানে বলেছে নগদ উদ্বৃত্তের 25,000 টাকা, 2,500 টাকা রেখে বাকি টাকা ব্যাংকে জমা দিতে হবে। অর্থাৎ নগদের আমাদের এই যে নগদ বাম দিক কত, তো 45,000, এখান থেকে এটাও বিয়োগ করতে হবে, এই টাকাও বিয়োগ করতে হবে। এই দুটো বিয়োগ করে কত টাকা হয় দেখতে হবে, সেটা ব্যাংকে জমা দেওয়ার মতো কন্ট্রা হবে। আচ্ছা, আমি একটা কাজ করে নিচে আমি গণনা করে দেখাচ্ছি। এই যে আমি গণনা করে দেখিয়ে দিলাম। 31 তারিখের নগদ উদ্বৃত্ত ব্যাংকে জমা সমান কি করব, নগদ কত টাকা আছে 45,000 টাকা, ওইটা এইখানে লিখেছি প্রথমে। এটা থেকে এটা যদি আরও থাকতো সেগুলো যোগ করতাম, যোগ করে এখানে লিখতাম, দিয়ে মাইনাস করব কোনগুলা, প্রথমে 7,000 মাইনাস করব, এরপরে আবার এই 2500 মাইনাস করব, দুটোটাই মাইনাস করব। আবারও বলছি, লক্ষ্য করি, নগদের ডেবিট যোগ করে এখানে লিখব যতটা থাকবে। একটা আইটেম ছিল তাই একটা লিখেছি। এখান থেকে বিয়োগ করব ক্রেডিটগুলি, নগদের ক্রেডিটে একটা আইটেম 7,000, ওইটা লিখেছি। এটার পাশাপাশি এটা বিয়োগ করব 7,000, সাথে সাথে এইটাও বিয়োগ করব, কারণ আমি নগদ যত টাকা পেয়েছি সেখান থেকে যত টাকা খরচ করেছি ওইটা বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেখান থেকে যেটা হাতে রাখতে চাই সেটাও বিয়োগ করব। বিয়োগ করে 35,500 টাকা হলো। এই টাকাটা আমি ব্যাংকে জমা দিয়ে দিব। তো ব্যাংকে জমা দিলে আবার এই যে ব্যাংকে জমা দেওয়া হলো 7,000 টাকা যেভাবে কন্টা করেছি ওরকম কন্টা হবে, কিন্তু টাকার পরিমাণ হবে এই লাস্টে যেটি বের করলাম। তো এবার আমরা কন্টা করি। এইদিকে আবার এই আমরা টাকা লিখব ব্যাংকের ঘরে, নাম লিখব নগদান, আবার ক্রেডিটে এই নগদের ঘরে টাকা লিখব, নাম লিখব ব্যাংক। আমি আবারও বলছি, লক্ষ্য করি, যোগ বিয়োগ করে একটা আইটেম পাবো নগদের ঘর যোগ বিয়োগ করে, কিন্তু যোগ বিয়োগ করার সময় যেটা হাতে রাখতে বলবে সেটাও বিয়োগ করতে হবে। এই যে হলুদ কালার দিয়ে রেখেছি, বিয়োগ করে যে টাকাটা হয় ওটা ব্যাংকে জমা দেওয়ার মতো কন্টা করব। মানে কি, ডেবিট দিকে ব্যাংকের ঘরে টাকার নাম লিখব নগদান,
ক্রেডিটে নগদের ঘরে টাকার নাম লিখব ব্যাংক। আচ্ছা, এখন আমরা যোগ বিয়োগ করবো। শেষে যোগ বিয়োগ করবো, দুই দিকে দাগ দিব, দুই দিকে আমরা কি করব, লাইন টানবো, এই দুই দিকে সি লিখবো অবশ্য কোনটা যেহেতু। এবার নগদে এখানে লিখবো যোগ করে, ওইটা এখানে নিয়ে যাব, আবার ব্যাংক লিখবো, ওইগুলো এখানে নিয়ে যাব। আবার লক্ষ্য করি, দুই দিকে ডাবল দাগ দিব। এখন ব্যাংক কিন্তু এদিক বড় হয়ে গেছে, আবার নগদ তো এদিকে বড় আছেই, তো নগদও যোগ করলাম, ব্যাংকও যোগ করলাম, বারটাও যোগ করলাম। এখন বারটা ওইদিকে নিব না, কিন্তু নগদ আর ব্যাংক ওই দুটো ওইদিকে নিব। নগদেরটা নগদের ঘরে লিখব, ব্যাংকেরটা ব্যাংকের ঘরে লিখব। এবারে নগদ টাকা থেকে এই দুটো বিয়োগ করব। বিয়োগ করে এখানে যে অ্যামাউন্টটা হবে এটার সাথে কিন্তু এটা আবার মিলে যাবে, এটার সাথে এটা ব্যালেন্স সিডি বলে এই টাকাটা কিন্তু লাস্টে হবে। কিভাবে বের করলাম, এটার সাথে এই দুটো বিয়োগ করে এটা হলো, আর এইটার সাথে এই একটা টাকা বিয়োগ করে এখানে লিখব। এবার আমাদের অঙ্ক করা শেষ। এই যে নতুন যে দুইটা টাকা বের হলো ব্যালেন্স সিডিতে, ওইটা এবার আমরা এখানে লিখব ব্যালেন্স বিডি বলে। 2500 টাকা নগদ যেহেতু, তাই নগদের ঘরে লিখব, আর 49,000 টাকা যেহেতু ব্যাংক, তা ব্যাংকের ঘরে লিখব। এই হচ্ছে আমাদের কাহিনী। অর্থাৎ এই যে লাস্টের যে লেনদেনটা, এটার নিয়ম হচ্ছে আমরা অন্যান্য আইটেম লেখার পরে আমরা নগদ যোগ বিয়োগ করে একটা আইটেম পাবো। এই যে বের করলাম লাস্টে, ওই টাকাটা ব্যাংকে জমা দেওয়ার মতো কোনটা করব, তারপরে লাস্টে আমরা যোগ বিয়োগ করে ব্যালেন্স সিডি এবং ব্যালেন্স বিডি বের করব, তাহলে সহজ হবে। এইভাবে আমরা এই ধরনের সমস্যার সমাধান করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।